আলহামদুলিল্লাহ, সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। অবশেষে যে জন্য আজকে আলহামদুলিল্লাহ পড়লাম, সেই আলহামদুলিল্লাহ পড়ার মূল অর্থ হচ্ছে জয় বাংলা করে দিচ্ছে, তারা কেল্লাফতে করে দিচ্ছে যে আগামী এক সপ্তাহের ভিতরে হয়তো এমনও পরিস্থিতির উদয় হতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আলহামদুলিল্লাহ, এই সাহস এটা একটা আলাদা জিনিস। দর্শক, কথায় আছে ঝড়ের সময় আম কুড়াইতে হয়, তবে আলহামদুলিল্লাহ দিন শেষে এইটারে টপকাই দেওয়া হয়েছে। আজকে বাঘ আসে, সেই বাঘ সত্যি আসলো দীর্ঘ কয়েক যুগ পর। এই প্রথমবারের মতো ভাই জ্ঞানী লোকের জ্ঞানী কাজ প্রকাশ পাচ্ছিল না, কিন্তু কিছুই বাইরে, সব কিছুই গোপনে হচ্ছিল। শুধু এইখানেই শেষ না, আরো চমক আছে সামনে। ভূমিকম্প হয়ে যাবে ভাই, ভূমিকম্প বাংলাদেশের ইতিহাসে। এসব ঘটনা কখনো দেখছেন? গত 54 বছরে এরকম কোন ঘটনা কোন রাজনীতিবিদ বা কোন রাজনৈতিক সরকার যারা নির্বাচন করে আসে সরকার চালাইতে, তারা করতে পারছে? করতে পারে নাই। কিন্তু ডক্টর ইউনূস স্যার দেখেন, ঠান্ডা মাথার খেলোয়াড়, ঠান্ডা মাথায় খেলা দিল। তো খেলা উল্টে গেল, অপরাধী সেনা কর্তাদের ধরিয়ে দিচ্ছে আর্মি। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তারা একজুট কেন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কথা বলছেন এবং সংগঠিত হয়ে বর্তমান অপরাধী সেনা অফিসারদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন? বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুম খুনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা এর আগে কখনোই দেখা যায়নি এবং এর একটি বিরল ঘটনা। এবং সাম্প্রতিক সময় আবার দুটো জিনিস ঘটেছে। একটা হচ্ছে, দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে আর মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যেই যে সমস্ত সেনা সদস্যদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত, তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, জেনারেল ওয়াকার কি আসলেই সেনা সদস্যদের বিচার চায়, বা সেনাবাহিনীর যে সমস্ত সদস্যরা গুম এবং খুনের সাথে জড়িত ছিল শেখ হাসিনার আমলে, তাদের বিচার কি আদৌ হতে দেবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? আপনি কি মনে করছেন? এরই সাথে সাথে অনেকেই মনে করছে, না, এই 10 দিনের মধ্যে যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সামরিক শাসন জারি করতে পারে। দর্শক, আপনি কি মনে করছেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দ্বারা কি এটা সম্ভব, নাকি তিনি ছাত্র জনতার পাশে 5ই আগস্ট যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই এখনো ছাত্র জনতার পাশে বা দেশের পাশে, দেশের স্বার্থে এসে দাঁড়াবে? সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঠিক কি ঘটতে চলেছে, বিশেষ করে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে ঠিক কি ঘটতে চলেছে সেটিও জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভাই জ্ঞানী লোকের জ্ঞানী কাজ। দেখেন, উনি কিছু কমিশন বানাইলো, যেমন এই যে নির্বাচন কমিশন। ওইখানে যায় দেখেন যে 200-300 লোক কাজ করতেছে নির্বাচন নিয়ে। তেমনি উনি বানায় দিলেন কি গুম খুন কমিশন। হ্যাঁ, এই গুম খুন কমিশন কিন্তু ভিতরে ভিতরে গত 14 মাস কাজ করতেছিল, প্রকাশ পাচ্ছিল না, কিন্তু কিছুই বাইরে, সব কিছুই গোপনে হচ্ছিল। শুধু এইখানেই শেষ না, আরো চমক আছে সামনে। বিডিআর হত্যাকাণ্ডের একটা কমিশন করা হয়েছে। ওনাদের রিপোর্ট এই নভেম্বরে আসলে না, ভূমিকম্প হয়ে যাবে ভাই, ভূমিকম্প বাংলাদেশের ইতিহাসে। এসব ঘটনা কখনো দেখছেন? গত 54 বছরে এরকম কোন ঘটনা কোন রাজনীতিবিদ বা কোন রাজনৈতিক সরকার যারা নির্বাচন করে আসে সরকার চালাইতে, তারা করতে পারছে? করতে পারে নাই। কিন্তু ডক্টর ইউনূস স্যার দেখেন, ঠান্ডা মাথার খেলোয়াড়, ঠান্ডা মাথায় খেলা দিল। তো আপনারা যারা মাছ ধরেন বড়শিতে, আপনারা জানবেন বড় মাছ ধরার জন্য অনেক ধৈর্য লাগে ভাই। বড়শি বাইটা বৈশা থাকতে হয়। আর ছোট মাছের ব্যাপারে কি হয় জানেন? ওই টোপের দিকে তাকায় রইলাম, টোপটা যদি একটুখানি নিচে যায় সঙ্গে সঙ্গে টান দিলাম, চলে আসলো ট্যাংরা নাইলে পুঁটি। কিন্তু আপনি রাঘব বোয়াল যদি ধরেন, তাহলে কি করতে হবে? যখনই আপনার টোপে টান দিবে তখন আপনি টান দিতে পারবেন না, আপনাকে ঢিল দিতে হবে, সুতা ছাড়তে হবে। ওই যে চাকরিটা দেখেন না, ঘুরতে থাকে, আর ওই মাছটা পানির নিচে দিয়ে একবার এদিক যায় একবার এদিক যায়, কিন্তু গলার মধ্যে তো কাটা আটকাই ফেলাইছে। যতই দৌড়াদৌড়ি করুক টান দেয় না, কিন্তু যে বড়শি ধইরা বসে আছে, কারণ সে জানে ও ক্লান্ত হবে। ক্লান্ত হওয়ার পরই তাকে আমি কাছে নিয়ে আসবো। তারপরে আস্তে 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 টাইনা সামনে আনে। সামনে আইনাই কিন্তু আবার টান দেয় না। কারণ টান দেয় না কেন? যদি বড়শির সুতাটা ছিঁড়া আবার চইলা যায়,
তখন কি করে জানেন, ওই যে গোল একটা চাক্কির মতো ওর মধ্যে জাল পেঁচানো থাকে, ওই জালটা দেখবে আস্তে করে মাছের নিচে দিয়া আস্তে করে উপরে টাইনা নিয়ে আসে। ঠিক তেমনি বর্ষি গাইটা দিছে অনেক আগেই, কিন্তু সুতা ছাড়তেছিল ওই সুতা ছাড়ার মধ্যে একটা মাস ছুইটা গেছে ভাই। শুনতেছি এই সিলেট দিয়া কোন তামাবিল দিয়া পার হয়ে গেছে ওই দেশে। উনি লেফটেন্যান্ট কর্নেল কি যেন নাম, আচ্ছা নামটা এখন মনে থাকলো কমুনা, দরকার নাই অত গভীরে যাওয়ার, আপনারা সবাই জানেন। কিন্তু বাকি মাছগুলা বাইর হইতে পারে নাই ভাই, ছুটতে পারে নাই। ওই যে আস্তে আস্তে এখন কাছে টাইনা নিয়ে আসছে, সবই ক্যান্টনমেন্টের মধ্যে আছে। 15 জন আছে, 15 জন ভাগতে পারে নাই। আর ওই বাকি 15 জন এখন একদম কাছাকাছি, নিচ দিয়া কিন্তু অলরেডি জাল পাইতা ফেলাইছে। এখন শুধু টাইনা তুলবে, মানে হাত করা লাগাবে। আজকে ক্যান্টনমেন্ট থেকে সরাসরি জানাই দিছে আমরা ন্যায় বিচারের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। সে অন্যায় যেই করুক না কেন ওনারা মাইনা নিছে ভাই। এবং ওনারা এমন কথাও বলছে, এই যে গুম খুন কমিশন থেকে যারা যখন যেভাবে সাহায্য চাইছে আমাদের কাছে, আমরা সেইভাবেই সাহায্য করছি। এমনও ঘটনা আছে যে ওনারা কথা বলতে চায় এমন একজনের সঙ্গে, যে হচ্ছে এখন কুমিল্লা নাইলে বরিশাল, আমরা তাকে ঢাকা আনাইছি এবং তাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিছি। আসলেই সেটা করছে, হ্যাঁ ভাই করছে। তো না করলে এই যে আয়না ঘরের যায় টাইলস খুঁজা বাইর করতে পারতো। ক্যান্টনমেন্টে ঢুকার জন্য পারমিশন লাগে না, অনুমতি লাগে না, ওনারা অনুমতি দিছে বলেই কিন্তু হয়েছে। কিন্তু এই অনুমতিটা এত গোপন রাখা হয়েছে, কোন কমিশনারের তদন্তটাকে না অনেক গোপনে রাখা হয়েছে। আলোচনায় কেন আনে নাই জানেন? ডক্টর ইউনূস স্যারের তো ওই স্বভাব নাই, 2 দিন পর পর বা 1 দিন পর পর বা প্রতিদিন ক্যামেরার সামনে আসবে আর কিছু কথা বলবে। বেশি কথা বললে তো মুখ দিয়ে ফাঁস হয়ে যাবে ভাই, কথা বাইরে যেতে পারে। উনি তো কম কথার লোক, যার জন্য কোনো আলোচনায় আসে নাই। আর আমরা সবাই বলা বলি করতেছিলাম ডক্টর ইউনূস দেশ চালাইতে পারবে না, ওনার কোনো ক্ষমতাই নাই, ওনার কোনো যোগ্যতাই নাই। ভাই ওনার যোগ্যতা উনি কিভাবে দেখাবে? আইন শৃঙ্খলা বাহিনী যদি তার কাজটা ঠিক মতো না করে, উনি যাবে আসামি ধরার জন্য কুমিল্লায় 14 গ্রামে, উনি যাবে? উনি তো যাবে না। উনি যাদের পাঠাবে, ওই যে বললাম না ইউনিট করা আছে, একটু আগে বললাম যে একটা ছবি বানাইবার জন্য অনেকে সহযোগিতা লাগে, বিভিন্ন ইউনিট কাজ করে। এখন ওনার প্রশাসনের ইউনিট যদি ঠিক মতো কাজ না করে, উনি কি করবে? আর এই কাজ না করার পিছনে কাদের ষড়যন্ত্র এখন তো পরিষ্কার, আপনারা বুদ্ধিজীবীরা। আর ওনাকে এই বিফল দেখাইবার জন্য কি কি ষড়যন্ত্র হচ্ছিল এখন তো আয়নার মতো পরিষ্কার। এখন সত্যটা সামনে বলার চেষ্টা করেন সবাই। ডক্টর ইউনূস স্যারকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আইসা এখন সরি বলেন। এখন না বললো নভেম্বরে সরি বলতে বাধ্য হবেন। নভেম্বরের চমক তো ভাই বিশাল চমক, বললাম না ভূমিকম্প হয়ে যাবে, ভূমিকম্প। কারণ এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে দেখবেন অনেকেই জড়িত। এমনও হইতে পারে কোন রাজনৈতিক দল জড়িত, বড় বড় রাজনীতিবিদরাও জড়িত হইতে পারে ভাই, 2-1 জনের নাম চলে আসতে পারে। দেখেন এমনও ঘটনা ঘটতে পারে নভেম্বরের পরে অনেকে আশা করতেছে আমি নির্বাচন করুম, দেখা গেল সে নির্বাচন করতে পারলো না, কারণ ওই বিডিআর হত্যাকাণ্ডের সাথে সেও জড়িত। এরকম ঘটনা হইতে পারে, আমরা নভেম্বরের জন্য অপেক্ষা করি। দেখেন ডক্টর ইউনূস স্যার একটা কথা খুব গুরুত্ব দিয়া বলছিল যে আমরা এমন কিছু কাজ করে যেতে চাই যেন কোনোভাবেই যেন আর স্বৈরা শাসক জন্ম না নিতে পারে, অথবা স্বৈরা শাসক এই বাংলাদেশে ইন না করতে পারে, অথবা পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো অপকর্ম, কোনো ষড়যন্ত্র আর জীবনও না করতে পারে। আমরা সেই সব রাস্তাগুলো বন্ধ করতে চাই। উনি নিজে বলছে ভাই আমরা সেই রাস্তাগুলো বন্ধ করে দিলেই আমাদের দেশটাকে আর কেউ রুইখা দাঁড়াইতে পারবে না। উনি বলছিল না বাংলাদেশ আছে এমন একটা পজিশনে, চীন আর ভারতের মাঝখানে, চীন আর ভারত যদি আকাশে উঠতে চায় সে হাওয়াতে আমরাও আকাশে উইরা যাব। ডক্টর ইউনূস স্যার বাংলাদেশটাকে কতটা ভালোবাসে আপনারা কি বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ, সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। গত 2-3 দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল, প্রত্যেকের মনের ভিতরে উদ্বেগ, উৎকণ্ঠা, একটা শঙ্কার ভিতর দিয়ে অতিক্রম করছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তাদেরকে, বিভিন্ন বাহিনীর প্রধানদের, মেজর জেনারেলদেরকে যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হবে। তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? সেনাবাহিনী কি এটি মেনে নেবে? যদি সত্যি সত্যি সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা না করে, তাহলে কি রাষ্ট্র এবং সেনাবাহিনী কি পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে? সেনাবাহিনী কি ক্ষমতা হস্তান্তর করবে? ইউনূস সরকারকে হটিয়ে দিয়ে ওয়াকারুজ্জামান কি রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব গ্রহণ করবে? সেনাবাহিনী কি আবার সেই 1-11 মতো হটকারী হয়ে যাবে? তারা কি জনগণের বিরুদ্ধে দাঁড়াবে? ইত্যাদি নানা ধরনের প্রশ্ন বাংলাদেশের মানুষের, কোমলমতি মানুষের হৃদয়ের ভিতরে ঘুরপাক খাচ্ছিল, আর তাদের চোখের সামনে একটা সরষে ফুল দেখার মতো অবস্থা তৈরি হয়েছিল। আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে পরিষ্কার করে বলেছিলাম সেনাবাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসারেরা, সৈনিকেরা, তারা এই বিচার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য
রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য তারা সেনাপ্রধানকে তারা তাগাদা দেয় এবং তারা সেনাপ্রধানকে পরিষ্কার করে বলে দেয় যে আমাদের এই কাজে সহযোগিতা করতে হবে। কোনো মতো অবস্থায় যেন অপরাধীর পরিচয় সে একমাত্র অপরাধী, সে সেনাবাহিনীর কোন পদে কোন পজিশনে, তার রাষ্ট্রীয় খেতাব কি, তার পারিবারিক খেতাব কি, তার বংশমর্যাদা কি, তার আভিজাত্য কি, এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সুতরাং যেই হোক তাকে আইনের আওতায় সোপর্দ করতে হবে, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। যখন প্রবলভাবে মিড লেভেলের অফিসারেরা এই বার্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পৌঁছিয়ে দেয়, তখন ওয়াকারুজ্জামান আর কোনো উপায়ন্তর না পেয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। অবশেষে যে জন্য আজকে আলহামদুলিল্লাহ পড়লাম, সেই আলহামদুলিল্লাহ পড়ার মূল অর্থ হচ্ছে আজকে 15 জন, আমি এই ভিডিও যখন করছি হয় আপনারা বুঝবেন যে গতকাল 15 জন রানিং দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আইএসপিআর সেনা সদর দপ্তর তাদের অবস্থান পরিষ্কার করেছে, তারা পরিষ্কার করে বলে দিয়েছে সেনাবাহিনী সমস্ত অন্যায়ের বিপক্ষে, যেই হোক আইনের কাছে আমরা তাকে সোপর্দ করব। আমরা বাংলাদেশ সংবিধানের যাবতীয় আইন এবং কানুন মেনে আমরা সেখানে সহযোগিতা আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। কারো পদবীর দিকে না তাকিয়ে আমরা ইতিমধ্যেই 15 জনকে গ্রেপ্তার করেছি, আইএসপিআর জানিয়েছে। বাকি যারা তারা তো রিটায়ারমেন্টে চলে গেছে, সুতরাং তাদের ব্যাপারে একটু প্রসেস ফলো করতে হবে, এটি তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। এখানে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ওয়াকারুজ্জামান সম্পর্কে আমাদের একটা অবজারভেশন হলো, তিনি কিন্তু 5 তারিখে বিকেল বেলায় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে তিনি যখন মিটিং করেছিলেন, তার সম্ভবত তার পরের দিন বা তার পরের দিন এরকম হবে, তিনি তার বক্তব্যে পরিষ্কার করে বলেছিলেন, একেবারে পরিষ্কার করে বলেছিলেন যে আমরা সমস্ত অপরাধীদেরকে, গণহত্যাকারীদেরকে আমরা আইনের আওতায় আনবো। বাংলাদেশের জনগণ আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, ভরসা রাখতে পারেন, আমরা প্রত্যেকের বিচারের মুখোমুখি করবো এবং বিচার করব। এটি কিন্তু তিনি পরিষ্কার করে বলেছিলেন। কিন্তু সেনাপ্রধান তার সেই বক্তব্যে পরবর্তীতে আর স্থির থাকেন নাই, তিনি সেখান থেকে সরতে 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 অবশেষে তিনি বর্তমানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, তিনি পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে সেনাপ্রধান তিনি শেখ হাসিনার যে ভগ্নিপতি সেটির প্রমাণ দেওয়ার জন্য মনে হচ্ছে তিনি সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার হেফাজত থেকে, তার আন্ডারের ভিতরে থেকে, তার সারেন্ডারিং এর ভিতরে থেকে 626 জন ভারতের বুকে পালিয়ে গেছে। এই কথা আমরা সেনাপ্রধানকে বারবার স্মরণ করে দিতে চাই। এটি বাংলাদেশের জনগণ এত সহজে ভুলে যাবে বলে মনে করার কোনো কারণ নাই। তারপরেও দেরিতে হলেও আপনার শুভ বুদ্ধির হয়তো উদয় হচ্ছে, আপনার মিড লেভেলের অফিসারদের বিরোধিতার কারণে, আপনি তাদের সাথে হয়তো পেরে উঠতে না পারার কারণে, তারা বাগড়া দেবার কারণে এই 15 জন দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে হেফাজতে নিতে হয়তো বাধ্য হয়েছেন, আমরা এরকমই বলবো, হয়তো বাধ্য হয়েছেন। বাধ্য না হয়ে উপায় ছিল না, তাদেরকে গ্রেপ্তার না করে কোনো উপায় ছিল না। কারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরের দিন বিএনপি থেকে বিবৃতি দিয়েছে, পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, যেই হোক আইনের কাছে তাকে সোপর্দ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর কাছ থেকে পরিষ্কার বার্তা পৌঁছে গেছে, তারাও বিবৃতি দিয়েছে যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ইনকিলাব মঞ্চ এবং 24 মঞ্চ প্রত্যেকেই তারা পরিষ্কার করে বিবৃতি দিয়েছে, তারা রাজপথে নেমে এসেছে, তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। এনসিপি তারাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে বলে দিয়েছে অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী, সে কোন পদে আছে কি এগুলো দেখার কোনো সুযোগ নাই, তাকে অবশ্যই আইনের কাছে হস্তান্তর করতে হবে। এই চাপে পড়ে তাকে সেনা সদর দপ্তর জানিয়েছে আজকে বিকেলে, অর্থাৎ 11 তারিখ শনিবার বিকেলে আইএসপিআর যে সাংবাদিক সম্মেলন করেছে সেখানে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে 15 জনকে তারা হেফাজতে নিয়েছে। নানান জল্পনা কল্পনা ও শঙ্কার অবসান, অবশেষে সেনাপ্রধান সঠিক লাইনে আসলেন। আমাদের যে প্রত্যাশা, আমাদের যে চাপ, এতদিন সেনাবাহিনীর দুষ্কৃতিকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এবং সেনা প্রধানকে টার্গেট করে এতদিন যে কথাবার্তা বলেছি, যে ধমক দিয়েছি, যে চাপ তৈরি করেছি জনগণের পক্ষ থেকে, সে উদ্দেশ্য সফল হয়েছে। কি, সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা, সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক, কোনো বিরোধ নাই, বরং আমরা একে অপরের পরিপূরক, শুভাকাঙ্ক্ষী। তাহলে উদ্দেশ্য কি ছিল? যেসব সেনা অফিসার গুম খুনের সাথে জড়িত ছিল, সেনাবাহিনীর পেশাদারিত্ব ধ্বংস করেছে, তাদের বিচারের দাবি, এটাই ছিল একমাত্র উদ্দেশ্য। ওয়াকারুজ্জামানের প্রতি আমাদের সামান্যতম ক্ষোভ থাকার প্রশ্নই ওঠে না। ক্ষোভ একটা জায়গায়, তিনি যদি গুম খুনে জড়িত অফিসারদের বাঁচানোর চেষ্টা করেন, এছাড়া কোনো ক্ষোভ, কোনো শঙ্কা কিচ্ছু নেই। হ্যাঁ, ওয়াকার অতীতে, ওয়াকার আওয়ামী লীগের লোক কিংবা হাসিনার আত্মীয় যাই হোক, তারপরও যেহেতু তিনি জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন শেষের দিকে হলেও, এজন্য
ওয়াকার আমাদের ভাই, অতীতের গুনাহ-খাতা মাপ, এটাই থিওরি। কেন? আপনি একটা উদাহরণ নেন, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, অনেক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু শেষ জীবনে এসে ইসলাম গ্রহণ করে হয়তো ইসলামের পক্ষে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অথবা কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। সে জান্নাতি, আল্লাহ রাসূল তাকে কবুল করেছেন, তার মর্যাদা সাহাবী, হিন্দা থেকে শুরু করে এরকম অনেক এক্সাম্পল আছে। ঠিক তদ্রুপ ওয়াকার অতীতে যাই করুক না কেন, হাসিনার পতনে যদি ভূমিকা রেখে থাকে এবং রেখেছে, তাতে ওয়াকার আমাদের পক্ষের শক্তি। অতীতে অন্যায় করলো সেটা মাপ, কিন্তু ওয়াকার লাইন ছাড়া বেলাইনে চলে গিয়েছিলেন। কি? তিনি অবশ্য তার অনিশ্চয়তা থেকে তিনি গুম খুনে জড়িত ওদের অনেককে সেফ এক্সিট দিয়েছেন, বাঁচানোর চেষ্টা করেছেন, এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার আইসিডিতে করতে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন যে সেনাবাহিনীর নিজস্ব আইনে, নিজস্ব বিচারালয়ে, মানে কোর্ট মার্শাল হবে। এইগুলোতে আমাদের সমালোচনা ছিল, কিন্তু না, সব জল্পনা কল্পনার সংখ্যার অবসান ওয়াকার এবার লাইনে। সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের চার্জশিটের নাম আসা সবাই অলরেডি গ্রেফতার। এখন কোর্টের কাছে হ্যান্ডওভার করা হয়নি, কিন্তু সেনাবাহিনী ইন্টারনালি হেফাজতে নিয়েছে, দ্যাট মিনস দে আর অ্যারেস্টেড। আমরা এটাই চেয়েছি, এবং সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে আমরা এই বিচারের পক্ষে, এবং রাষ্ট্র যেহেতু একটা সর্বোচ্চ কমিশন গঠন করেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার হচ্ছে, এরপর সেনাবাহিনীর নিজস্ব কোনো বিচার, নিজস্ব কোনো কমিশন, এগুলো চলতেই পারে না। সেনাবাহিনীর এই বিচারের পক্ষে, এবং এই আইসিটিকে তারা সমর্থন করে, আইসিটির অধীনেই বিচারের পক্ষে, এবং আইসিটিকে তারা কোঅপারেট করছে, যেসব ডকুমেন্টস চাচ্ছে আইসিটিকে সেনাবাহিনী দিচ্ছে, লাস্ট বৃহস্পতিবারও দিয়েছে। এর মানে আগামীকাল রবিবার, আমি যখন কথা বলছি শনিবার, ও এরা আর অফিস করতে পারবে না, এরা অলরেডি হেফাজতে। অতএব ঘটনা ঘটে গেছে, সেনাবাহিনী আইসিটিকে পূর্ণ সমর্থন করছে, তারা আইসিটির অধীনেই, কোনো কোর্ট মার্শাল, আইসিটিতেই গুম খুনে জড়িত অপরাধীদের, সেনা কর্মকর্তাদের, সার্ভিং হোক আর রিটায়ার্ড হোক, তাদের বিচারে সমর্থন জানিয়েছে। এইটি আমাদের বিজয়। কেন জানিয়েছে? জনগণের চাপে জানিয়েছে। কেন জানাতে বাধ্য হয়েছে? কেন? ডাকসু কঠিন বার্তা দিয়েছে, সাদিক ক্যামেরা বার্তা দেওয়া মানে ছাত্র জনতার বার্তা। রাজনৈতিক দলগুলো সবাই বার্তা দিয়েছে, কিন্তু জামাত আর বিএনপি দেয়নি। জামাত বিএনপি কেন দেয়নি এটা আলাদা একটা রহস্য। জামাতও দেয়নি, বিএনপি জামাত এখানে দুই গ্রুপই কিন্তু একই পথের পথিক। তো অনেকে বলেন এই তাজুল ইসলাম জামাত ইসলামের আইনজীবী হলো, তিনি জামাত করতেন না, তিনি করতেন এবি পার্টি। এখানে যদি তিনি জামাত করতেন, জামাতের রোকন হতেন, তাহলে ডাক্তার শফিকুর রহমান তাজুল ইসলামকে এই বিচার হয়তো করতে দিতেন না। হ্যাঁ, এই জায়গায় জামাত প্রতি আমাদের সমালোচনা আছে, হোয়াট এভার, এটা এখানে আলোচ্য বিষয় না। বিএনপি জামাতের অবস্থান কি? বিএনপি তো সরাসরি স্পষ্টই বিএনপি বুদ্ধিজীবীরা প্রচার করা শুরু করেছিল যে না, কোর্ট মার্শালে বিচার হওয়া উচিত, এখানে আইসিডিতে কেন বিচার হবে? এই বিচার আমরা সমর্থন করি না, কিন্তু সেনাবাহিনী নিজেরাই সমর্থন করে। বিএনপি সমর্থন না করলে তাতে কি আসে যায়? অতএব দর্শক, জল্পনা কল্পনার সংখ্যার অবসান, যে পালাবে আসলে এরা বিদ্রোহ করে কিনা, বিচারে বাধা সৃষ্টি করে কিনা, না, লাইনে এসেছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে।